আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের পরিপাকতন্ত্র। তো আমরা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যত প্রকারের খাবার খাই না কেন, সব ধরনের খাবারগুলাই আমাদের শরীরের মধ্যে এমন এক ধরনের ম্যাজিক ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রির মাধ্যমে শরীরের ভিতরে যে কোনো ধরনের খাবারকে সেটা সরল এবং কোষে শোষণ উপযোগী করে তোলে। দ্যাট মিনস আমাদের শরীরের মধ্যে এমন একটি যন্ত্র আছে বা তন্ত্র আছে, যে তন্ত্রের মাধ্যমে যে কোনো ধরনের জটিল খাদ্যবস্তু সেটা কোষে শোষণ উপযোগী হয়। আজকে আলোচনার বিষয়বস্তুটা কি? প্রথমত হচ্ছে পরিপাক কি, তারপরে জানবো পরিপাকতন্ত্র, এবং সর্বশেষ হচ্ছে পরিপাকতন্ত্রের প্রত্যেকটা অংশের ইন্ডিভিজুয়ালি তার গঠন এবং তার কাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে পরিপাক। পরিপাক হচ্ছে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে একটি জটিল অদ্রবণীয় খাবার বিভিন্ন ধরনের এনজাইমের সহায়তায় সেটা ভেঙে গিয়ে সরল এবং দ্রবণীয় এবং কোষে শোষণ উপযোগী হয়ে থাকে, তাকে বলা হয় পরিপাক বা ডাইজেস্ট বলা হয় তাকে। আর এই কাজের সাথে জড়িত সকল ধরনের অঙ্গ নিয়ে যে তন্ত্র গঠিত হয়, সেই তন্ত্রকে বলা হয় পরিপাক তন্ত্র। তাহলে আজকে আমরা জানবো পরিপাক তন্ত্র। তো চলো প্রথমে আমরা একটা ভিডিও দেখি। দেখো, পরিপাক তন্ত্র। প্রথমে একটা মানুষ সে তার খাবার গ্রহণ করছে, তারপরে দাঁত দিয়ে চূর্ণ বিচূর্ণ করছে, তারপর হচ্ছে গলবিল থেকে সেটা অন্ননালীতে যায়, তারপরে পাকস্থলীতে যায়, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে, তারপরে হচ্ছে বৃহদান্তে, এভাবেই মলাশয়ে জমা হচ্ছে, তারপর পায়ে ছিদ্রপথে আমাদের খাবারের অপাচ্য অংশগুলো দেহ থেকে নিষ্কাশিত হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা যে একটি ভিডিও দেখেছি, সেই ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি যে মানুষের পরিপাক তন্ত্র। তাছাড়া চলো, আমাদের এই পরিপাক তন্ত্রের টাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। তো পরিপাক নালী কোনটা? পরিপাক নালীটা হচ্ছে আমাদের মুখছিদ্র থেকে শুরু করে একদম পায়ুছিদ্র পর্যন্ত যে টোটাল একটা নালী, সেই নালীটাকে বলা হচ্ছে এলিমেন্টারি টিউব বা পরিপাক নালী বলা হয় তাকে। এই পরিপাক নালীর মধ্যে যা যা অন্তর্ভুক্ত আছে, প্রথমত হচ্ছে মুখছিদ্র, তারপরে হচ্ছে মুখ বিবর, তারপর হচ্ছে গলবিল, তারপর হচ্ছে অন্ননালী, তারপর হচ্ছে পাকস্থলী, এবং তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত, তারপর হচ্ছে বৃহদান্ত্র, তারপর হচ্ছে মলাশয়, এবং অ্যাটলিস্ট অবশেষে হচ্ছে পায়ুছিদ্র। এই হচ্ছে আমাদের পরিপাক নালী। তাহলে পরিপাক নালীর প্রথম যে অংশ সেটা হচ্ছে মুখ ছিদ্র। আমাদের মুখছিদ্র হচ্ছে এই দুটো অংশ, এবং এই যে মুখছিদ্র, এই মুখছিদ্রের মধ্যে যে উপরে হচ্ছে একটা ঠোঁট এবং নিচে একটা ঠোঁট, দ্যাট ইজ দুইটা ঠোঁট থাকে। এই ঠোঁটের কাজ হচ্ছে সে যে কোনো ধরনের খাদ্য দ্রব্যকে ধরতে সহায়তা করে, এছাড়া খাদ্য দ্রব্যকে নাড়াচাড়া করতেও এই ঠোঁট সহায়তা করে থাকে। তারপরে হচ্ছে মুখ বিবর। মুখ বিবর হচ্ছে আমাদের মুখছিদ্রের পরে যে একটা পাখা অংশ, সেই অংশটা হচ্ছে মুখ বিবর। এখন এই মুখ বিবরের প্রধান অংশটা হচ্ছে জিহ্বা। তার হচ্ছে জিহ্বাটা টোটালটা একটা মাংসল পিণ্ড বা একটা মাংস। প্রধান কাজ হচ্ছে সে স্বাদ গ্রহণ করে এবং খাদ্যকে নাড়াচাড়া করতে এবং খাদ্যকে পিচ্ছিল করতে সহায়তা করে থাকে। তারপর বিবরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দাঁত। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে প্রায় 32টি দাঁত থাকে। এই দাঁতগুলোকে আবার 4টা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে কর্তন দাঁত, তারপর হচ্ছে ছেদন দাঁত, তারপর হচ্ছে অগ্রপেশন এবং হচ্ছে পেশন। তারপরে হচ্ছে গলবিল। গলবিল হচ্ছে মুখ বিবর থেকে শুরু করে একদম অন্ননালী পর্যন্ত যে বিস্তৃত যে একটা অংশ, সেই নালীটার নাম হচ্ছে গলবিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গলবিলের সাহায্যে মূলত পরিপাকতন্ত্র এবং শ্বসন যন্ত্রের দুটি কাজে সম্পাদন হয়ে থাকে। অন্ননালী, গলবিলের নিচ থেকে এবং পাকস্থলী পর্যন্ত বিস্তৃত যে লম্বা একটি নালী, সেই নালীটাকে বলা হচ্ছে অন্ননালী, বা যার ইংরেজি নাম হচ্ছে এসোফ্যাগাস। তো এখন এটার দৈর্ঘ্য কতটুকু হতে পারে? প্রাপ্তবয়স্ক একজন মানুষের ক্ষেত্রে সেটা 18 থেকে প্রায় 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এবং এর একটা ইন্টারেস্টিং ওয়ার্কিং হচ্ছে বা অ্যাক্টিভিটিস হচ্ছে যেটা আছে, সেই প্রাচীরটা মূলত সংকোচন প্রসারণ হয় সবসময়, এবং জাস্ট এই সংকোচন প্রসারণের ফলেই যে কোনো খাদ্যদ্রব্য সবসময় নিচের দিকে যায়, উপর দিকে ওঠে না। এই যে নিচের দিকে যায়, উপর দিকে ওঠে না, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পেরিস্টাইলিসিস বলা হয় তাকে। আমাদের পাকস্থলী হচ্ছে অন্ননালী থেকে শুরু করে ক্ষুদ্রান্তের ডিউডেনাম পর্যন্ত প্রায় 25 সেন্টিমিটার একটা বেশ প্রাচীর, বেশ পুরু এবং একটি পেশিবহুল অংশ। এবং এটা
আমাদের যে আয়তন, সেই আয়তনটা প্রায় 45 থেকে 75 মিলিমিটার পর্যন্ত তার আয়তন হতে পারে। এখন পাকস্থলীর যে উপরে যে অংশ সেটাকে বলা হচ্ছে ফান্ডাস, এবং নিচের দিকে যে অংশ সেটাকে বলা হচ্ছে পাইলবাস বলা হয়ে থাকে। এবং এই পাকস্থলী গাত্রের মধ্যে বিভিন্ন ধরনের যে তার যে মূল অংশ, সেই মূল অংশটাকে বলা হচ্ছে দেহ, এবং এই দেহের মধ্যে রয়েছে অনেকগুলো গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, যেখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন এনজাইম মিশ্রিত হয়, যা প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে থাকে। পাকস্থলীর পরের যে অংশ সেটাকে বলা হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত বলা হয় থাকে। ক্ষুদ্রান্ত মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত। এর পাকস্থলী থেকে শুরু করে একদম বৃহদান্ত্রের পর্যন্ত বিস্তৃত একটা লম্বা একটা নালী, এবং এটা বিভিন্নভাবে সেটা বাঁকানো বা পেঁচানো একটা নালিকা, এবং এর দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 মিটার, এবং সেটা যদি ফুটে কনভার্ট করা হয় তাহলে সেটা 10 থেকে প্রায় 22 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাকে কেন ক্ষুদ্রান্ত বলা হয়। যদিও এটা অনেক বড় লম্বা নালিকা, বাট এর যে নালীর যে যে ব্যাস বা রেডিয়াস সেটা হচ্ছে একেবারেই কম, অর্থাৎ সেটা প্রায় 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি পরিমাণে তার রেডিয়াস বা ব্যাসার্ধ। জাস্ট সেই কারণে সেটাকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন বলা হয়ে থাকে। এবং আমাদের খাবার গ্রহণ করার পরে যত ধরনের পুষ্টি প্রক্রিয়া বা পুষ্টি শোষণ, সেটা মূলত এই ক্ষুদ্রান্তের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। আমাদের এই ক্ষুদ্রান্তের রয়েছে 3টে অংশ, অর্থাৎ ক্ষুদ্রান্তের 3টে অংশ আছে। প্রথম একদম উপরের দিকে অংশটাকে বলা হচ্ছে ডিউডেনাম, তারপরে যে মধ্যবর্তী জায়গা সেটাকে বলা হচ্ছে জেজুনাম, তারপরে একদম নিচের দিকে অংশটাকে বলা হচ্ছে ইলিয়াম বলা হয়ে থাকে। তো ডিউডেনাম কোন অংশটা? ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের একেবারে শুরু থেকে, পাকস্থলী থেকে শুরু করে সেটা যে জেজুনাম আছে সেই পর্যন্ত বিস্তৃত, অনেকটা ইংরেজি সি অক্ষরের মতো হয়ে থাকে। এবং এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে অগ্নাশয় থেকে যে পিত্তরস উৎপন্ন হয়, সেই পিত্তরস এসে এই ক্ষুদ্রান্তের মধ্যে এসে সেটা খাদ্যের সাথে মিশে, তার ফলে খাদ্য পরিপাক হয়ে থাকে। তারপরেরটার নাম হচ্ছে জেজুনাম, যেটা হচ্ছে ক্ষুদ্রান্তের মধ্যবর্তী নালিকা, এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার পর্যন্ত হতে পারে। এখানে খাদ্যের মূলত রাসায়নিক বিক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। তারপরে হচ্ছে ইলিয়াম। ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের একেবারে শেষের দিকের অংশ হচ্ছে ইলিয়াম। এখানে মূলত খাদ্যের যে সবচেয়ে বেশিরভাগ যে খাদ্য যে পুষ্টিটা শোষণ হয়ে থাকে, এই ইলিয়ামের মধ্যে শোষণ হয়ে থাকে। এর কারণ হচ্ছে, ইলিয়ামের মধ্যে শোষণ হওয়ার কারণটা হচ্ছে কারণ এর গাত্রের মধ্যে যে প্রাচীরের আছে বা প্রাচীরের যে গাত্র আছে, সেই গাত্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গুলের মতো অভিক্ষেপ আছে, যাদেরকে বলা হচ্ছে বিলায় বলা হয়ে থাকে। এই বিলায়ের মাধ্যমে মূলত এখানে পুষ্টি শোষণ হয়ে থাকে। তারপর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। মানুষের পরিপাকতন্ত্রের একেবারে শেষের অংশটা হচ্ছে, অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে শুরু করে একদম পায়ু ছিদ্র পর্যন্ত সমস্ত অংশটাই হচ্ছে বৃহদান্ত্র। এবং এই বৃহদান্ত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.5 মিটার, দ্যাট ইজ প্রায় 5 ফুট, এবং এর ব্যাস হচ্ছে 6.5 সেন্টিমিটার। যেহেতু এটার ব্যাস বেশি, অর্থাৎ এটার ব্যাস বড় ক্ষুদ্রান্তের চেয়ে, সেই জন্য এটাকে বলা হয় বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এর রয়েছে প্রধান 3টি অংশ আছে, যথা সিকাম, তারপরে হচ্ছে কোলন এবং হচ্ছে মলাশয়। তো সিকামটা কি? সিকাম হচ্ছে এটা ক্ষুদ্রান্তের পরেই শুরু হয়েছে, এটা ক্ষুদ্রান্তের সাথে যুক্ত এবং বৃহদান্ত্রের একেবারে প্রাথমিক অংশ, এবং এটা একটা থলির মতো অংশ। এই থলির মতো অংশটার নিচে হচ্ছে তাকে একটা নলাকার একটা অংশ থাকে, যাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই শরীরের এই অ্যাপেন্ডিক্সটা হচ্ছে শরীরের একটা নিষ্ক্রিয় অংশ, এবং এখানে যদি কোনো ধরনের প্রদাহ বা সংক্রমণ ঘটে তখনই যে রোগটা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস বলা হয় থাকে। তারপরে হচ্ছে কোলন। কোলন হচ্ছে সিকামের পরবর্তী অংশটা হচ্ছে কোলন, এবং এটা বৃহদান্ত্রের একটা বড় অংশ, এবং এটা একেবারেই মলাশয় পর্যন্ত বিস্তৃত। এই কোলনটাকে ভাগ করা হয়েছে আবার 4টা ভাগে।
একটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, তারপরে হচ্ছে ট্রান্সভার্স কোলন, তারপরে হচ্ছে ডিসেন্ডিং কোলন এবং হচ্ছে সিগময়েটিক কোলন বলা হয় তাকে। তারপরে হচ্ছে মলাশয়, এটা বৃহদান্ত্রের একেবারে শেষ অংশ যাকে বলা হচ্ছে রেকটাম ইংলিশে, এবং এটা প্রায় 12 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এটার কাজই হচ্ছে সেখানে মল জমা রাখবে বা মল নিষ্কাশন পর্যন্ত সেখানে যে অপাচ্য অংশ সেখানে জমা থাকে। এর প্রধান কাজ হচ্ছে সে পানি এবং খনিজ লবণ শোষণ করে। এখান থেকেই যে খাদ্যের যে অপাচ্য অংশ থেকে বিভিন্ন ধরনের যে আয়ন আছে, সোডিয়াম বা পটাশিয়াম বা অন্যান্য খনিজ লবণ এবং পানি সে শোষণ করে থাকে। তারপরে হচ্ছে এই মলাশয়ের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন ধরনের কোটি কোটি ব্যাকটেরিয়া আছে যাকে বলা হয় ইকোলি ব্যাকটেরিয়া। এই ইকোলি ব্যাকটেরিয়ার কাজই হচ্ছে সে ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে থাকে। তারপরে হচ্ছে পায়ুছিদ্র। পায়ুছিদ্র যার ইংরেজি নাম হচ্ছে অ্যানাস। তো বৃহদান্ত্র বা পরিপাক নালীর একেবারে শেষের বা নিচের অংশটাই হচ্ছে পায়ুছিদ্র, যা যার প্রধান কাজ হচ্ছে যে কোনো মলকে সে যখন মলাশয়ে মল জমা হয় সেই মলাশয়টা থেকে মলকে বাইরে নিষ্কাশন করাই হচ্ছে এর প্রধান কাজ। তারপরে হচ্ছে পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড। মানব শরীরের পুষ্টিতন্ত্রের কিছু বিশেষ গ্রন্থি আছে যা থেকে বিভিন্ন হরমোন, পরিপাক রস বা এনজাইম মিশ্রিত হয় যা খাদ্য বস্তুকে জটিল থেকে সরল বা কুশের শোষণ উপযোগী করে তোলে। সেই সমস্ত গ্ল্যান্ডগুলোকে বলা হচ্ছে পরিপাক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলা হয়ে থাকে। তো আমাদের শরীরে 5 ধরনের ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে। লালা গ্রন্থি, যেটার নাম হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ড। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, যাকে বলা হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তারপরে হচ্ছে যকৃত বা লিভার বা কলিজা। তারপর হচ্ছে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। তারপর হচ্ছে আন্তরিক গ্রন্থি বা ইন্টেস্টাইন গ্ল্যান্ড। প্রথমত হচ্ছে লালা গ্রন্থি। আমাদের শরীরে 3 জোড়া লালা গ্রন্থি আছে, ঠিক এই জায়গাতে রয়েছে। একটার নাম হচ্ছে প্যারোডিড গ্ল্যান্ড, তারপর হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, তারপর হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এখান থেকে টায়ালিন নামক এবং মল্টোজ নামক এনজাইম মিশ্রিত হয় যা শর্করা জাতীয় খাদ্যকে আংশিক পরিপাক করে থাকে। তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। পাকস্থলীর যে প্রাচীর আছে সেই প্রাচীরের মধ্যে যে গাত্রগুলো আছে সেই গাত্রের মধ্যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের অবস্থান, এবং এখান থেকে এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয়। এছাড়াও পেপসিন এবং রেনিন নামক এনজাইম মিশ্রিত হয় যা খাদ্য দ্রব্যকে পরিপাক করে, এবং এখানেই মূলত প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া শুরু হয়ে থাকে। তারপরে হচ্ছে লিভার। মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে লিভার। এটাকে আমাদের জৈব রসায়নগারও বলা হয় থাকে। যকৃত থেকে যে রসটা নিঃসৃত হয় সেটা মূলত হচ্ছে পিত্ত রস নিঃসৃত হয়। এই পিত্ত রসের প্রধান কাজে হচ্ছে সে চর্বি জাতীয় খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে থাকে। তারপরে হচ্ছে অগ্ন্যাশয়। এই অগ্ন্যাশয়টা হচ্ছে পাকস্থলীর একেবারে নিচে অবস্থান করে থাকে এবং এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি বলা হয় থাকে। কারণ হচ্ছে এখান থেকে একই সাথে হরমোন এবং এনজাইম মিশ্রিত হয়, জাস্ট এই কারণে এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। এখান থেকে যে হরমোনগুলা যে এনজাইমগুলা নিঃসৃত হয় শর্করা পরিপাকের জন্য, এখান থেকে নিঃসৃত হয় অ্যামাইলেজ এনজাইম। তারপর আমিষের জন্য নিঃসৃত হয় ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন। তারপর চর্বির জন্য চর্বিজাতীয় খাবার পরিপাক করার জন্য সেখান থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটাকে বলা হয় লাইপেজ হরমোন। এছাড়াও এখান থেকে এই অগ্ন্যাশয় থেকে গুরুত্বপূর্ণ একটা হরমোন নিঃসৃত হয় যাকে বলা হয় থাকে ইনসুলিন হরমোন, এবং ইনসুলিন হরমোনের কাজে হচ্ছে সে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করা। তারপর হচ্ছে ইন্টেস্টাইন গ্ল্যান্ড বা আন্তরিক গ্রন্থি। ক্ষুদ্রান্তের যে প্রাচীর আছে সেই প্রাচীরের গাত্রে থেকে এই মূলত মিউকাস গ্রন্থি বা মিউকাস স্তর থেকে এই গ্ল্যান্ডটা নির্গত হয়ে থাকে বা নিঃসৃত হয়ে থাকে। এখান থেকে যে রসটা নিঃসৃত হয় তাদেরকে বলা হচ্ছে ল্যাকটোজ বা লাইপেজ নিঃসৃত হয়, যা শর্করা এবং চর্বি খাদ্যকে পরিপাক করে থাকে। সবশেষে বড় কথা হচ্ছে আমরা বলতে পারি একটি কথা, সেটা হচ্ছে যে আমাদের টোটাল পরিপাক যে তন্ত্র সেই পরিপাক তন্ত্রের পরিপাক নালীটা যদি হয় একটি কারখানা, এবং সেই কারখানার কাঁচামাল বা কেমিক্যাল এলিমেন্টস বা রাসায়নিক উপাদান হচ্ছে এই পরিপাক গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম বা হরমোনগুলো।
আমরা যখন কোনো খাবার খাই সেই খাবার কিভাবে হজম হয় তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা তাই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্র নিয়ে। আমরা যখন কোনো খাবার খাই তখন সেই খাবার আমাদের মুখে যায়, তখন আমরা সেই খাবারকে আমরা দাঁতের মাধ্যমে চেবাই, তারপর সেই খাবার লালারসে ভিজে যায়, তারপর আমরা সেই খাবার গিলে ফেলি, তখন সেই খাবার খাদ্যনালীর মাধ্যমে যেতে থাকে। খাবার যখন এই খাদ্যনালীর মাধ্যমে যায় তখন এই খাদ্যনালীর যে জায়গায় খাবার যায় সেই জায়গাটার প্রসারণ হয় এবং খাবারের ঠিক আগের অংশের কুঞ্চন হয়, অর্থাৎ কুঞ্চন প্রসারণ হয়। এই কুঞ্চন প্রসারণের মাধ্যমেই খাদ্যকে আস্তে আস্তে অগ্রসর করা হয়। এই কুঞ্চন ও প্রসারণকেই ইংরেজিতে পেরিস্টালটিক ক্রিয়া বলা হয়। এই পেরিস্টালটিক ক্রিয়ার মাধ্যমে খাদ্য সর্বদা অগ্রসর হতে থাকে। এই খাদ্য এবার এই পেরিস্টালটিক ক্রিয়ার মাধ্যমে অগ্রসর হয়ে কার্ডিয়াক স্ফিংটার ঠেলে পাকস্থলী বা স্টমাকে প্রবেশ করে। পাকস্থলীতে প্রবেশ করা মাত্র সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং রেনিন, পেপসিন ও লিপেজ নামক উৎসেচক ক্ষরণ হয় এবং ওই খাবারে মিশে যায় এবং পাকস্থলীতে প্রবল বেগে মন্থন ক্রিয়া চালু হয়। পাকস্থলীতে এই মন্থন ক্রিয়ার ফলে ওই খাদ্য মথিত হয়ে এক প্রকার থকথকে অর্ধতরল পদার্থে পরিণত হয়। এই খাদ্যকে তখন বলা হয় কাইম। তখন ওই খাদ্য বা কাইম এই পেরিস্টালটিক ক্রিয়ার মাধ্যমে এগিয়ে পাইলোরাস দ্বার দিয়ে অল্প অল্প করে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। ক্ষুদ্রান্তকে তিনটি অংশে ভাগ করা হয়। প্রথম অংশ ডিওডিনাম, দ্বিতীয় অংশ জেজুনাম এবং শেষ অংশকে বলা হয় ইলিয়াম। ওই খাদ্যবস্তু বা কাইম যখন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে প্রবেশ করে তখন অনেক পাচক রস মিশ্রিত হয়, যেমন অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস, পিত্তথলি থেকে আসা পিত্তরস বা বাইল। এছাড়াও ক্ষুদ্রান্তে আরও অনেক নিজস্ব পাচক রস বা এনজাইম আছে। এই সমস্ত হজমকারক রসগুলো খাদ্যের সঙ্গে মিশে খাদ্যকে গলিয়ে বা ভেঙে অতি সূক্ষ্ম সূক্ষ্ম অণুতে পরিণত করে এবং হজমের উপযুক্ত করে তোলে। এই ক্ষুদ্রান্তেই শর্করাগুলো গ্লুকোজে পরিণত হয়, প্রোটিন খাদ্য ভেঙে সূক্ষ্ম অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় এবং ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। তারপর এই খাদ্যের রূপান্তরিত রূপগুলো অন্ত্রের কোটি কোটি ভিলাইয়ের মধ্য দিয়ে রক্ত এবং লসিকা নালী দ্বারা শোষিত হয়। এই জায়গাটিকে কেটে জুম করলে এরকম দেখায়। এগুলো হলো ভিলাই। ভিলাইয়ের ভেতরে এরকম রক্ত এবং লসিকা বাহু থাকে যা খাদ্যকে অর্থাৎ খাদ্যের রূপান্তরিত রূপকে শোষণ করে। রক্তনালী দিয়ে সাধারণত গ্লুকোজ ও অ্যামাইনো অ্যাসিড শোষিত হয় এবং লসিকা নালী দিয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল শোষিত হয়। রক্তনালী তাদের শোষিত খাদ্য পাঠিয়ে দেয় যকৃতে এবং লসিকা নালী তাদের ফ্যাটি পদার্থগুলো পাঠিয়ে দেয় থোরাসিক ডাক্টে। এই থোরাসিক ডাক্টগুলো থেকে কণ্ঠাস্থির নিচে অবস্থিত সাবক্ল্যাভিয়ান শিরাতে পৌঁছায়। তারপর রক্তপ্রণালীতে এই চর্বি পদার্থগুলো মিশে তারপর দেহের বিভিন্ন টিস্যু ও যন্ত্রে ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত চর্বিগুলো দেহের কোষে অর্থাৎ চর্মের নিচে সঞ্চিত হয়। আর খাদ্যের মধ্যে যে সমস্ত অংশ ভাঙে না, যেমন শস্য, ফলের খোসা, ভুসি, বিচি, শাকপাতা ইত্যাদি, এগুলো বৃহতন্ত্রে এসে মলে পরিণত হয়। বৃহতন্ত্রে খাদ্যের অসার বস্তু ও জলের শোষণ ঘটে, অর্থাৎ খাদ্যের যদি কোনো শোষণ বাকি থাকে সেটা এখানেই সম্পন্ন হয়। তারপর সেই না হজম হওয়া বস্তুগুলো অর্ধশক্ত পদার্থে পরিণত হয়, অবশেষে রেকটাম দিয়ে বেরিয়ে যায়, যাকে আমরা মল বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস এখানে শেষ করছি। আশা করি এখন থেকে প্রতিবার খাবারের সময় তোমার মনে পড়বে যে আমাদের এই খাদ্যদ্রব্য কোথায় থেকে কোথায় যায়, কোথায় গিয়ে শেষ হয় এবং এই খাদ্যদ্রব্য থেকে কিভাবে যে উপাদানগুলা, যেমন শর্করা থেকে গ্লুকোজ, তারপর হচ্ছে প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড এবং চর্বি থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কিভাবে রক্তের সাথে মিশে কিভাবে আমরা শক্তি উৎপন্ন হয়, আশা করি এখন থেকে তোমরা বুঝতে পারবা। So keep learning and keep growing. Thank you very much. Best of luck for you.